আমরা ইআরপির প্রাইমারিলি যে মডিউলগুলো নিয়ে কাজ করি এগুলো হচ্ছে আমি একেবারে টপ থেকেই শুরু করি। এখানে কাস্টমারদের ইনফরমেশনগুলো আমরা সেট করে দেব। এক্সিস্টিং যে কাস্টমারগুলো আছে ওদের ওপেনিং ব্যালেন্স শো, ওদের ক্রেডিট দিলে ক্রেডিট ম্যাচুরিটি ডেট শো, রেজিস্ট্রেশন নাম্বার এবং টার্মস কন্ডিশনগুলো সহ আমরা সেট করে দেব। এখানে এই ডাটাগুলো একটু ক্লিয়ার করে নিলে ভালো হতো। এটা অ্যাকাউন্টিংয়ের এখানে হেডগুলো দেখাচ্ছে, এটা একটু ফিক্স করে নিলে ভালো হচ্ছে। কারণ ওদের যদি ট্যাক্স ডিডাক্টেড অন সোর্স কোন হেডে যাবে আর ভ্যাট ডিডাক্টেড অন সোর্স যদি থাকে কোন হেডে যাবে, আর টিডিএস টার্মস এইগুলো সবার আগেই সেট আপ যত জায়গায় আছে সেট আপের ডাটাগুলো ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে? তো সেলস রিপ্রেজেন্টেটিভ যদি আরও থাকে এখানে যেমন হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভগুলো অ্যাড করে নিতে হবে। সেলস জোনগুলো থাকলে সেলস জোন আরও যদি ওরা জোন ওয়াইজ ডিভাইড করে নেয় তাহলে জোন ওয়াইজ এগুলো করে নিতে হবে। এরপরে কাস্টমার ওয়াইজ ডেলিভারি পয়েন্টগুলো ডিফাইন করে নিতে হবে। আমরা কাস্টমার ব্র্যান্ডটা ওয়াটার জন্য লাগবে না। কাস্টমার ব্র্যান্ডটা হচ্ছে যে যদি কোনো ওয়াটার নিজস্ব ব্র্যান্ড না হয়ে কোনো কাস্টমারের নিজস্ব ব্র্যান্ডের নামে যে এই ব্র্যান্ডটা ওই কাস্টমারকে আলাদাভাবে স্পেশালি বানিয়ে দিতে হচ্ছে, তাহলে সেইটা কাস্টমারের আন্ডারে কাস্টমার ব্র্যান্ড হিসেবে এটা সেভ করে দিতে হবে। আর প্যাক সাইজ হচ্ছে এখানে যে ওনাদের যে প্রোডাক্টগুলো আছে বিভিন্ন সাইজের প্রোডাক্ট, হয়তো যে কোনো একটা কেমিক্যাল ওইটা যে সাইজে এটা হয়তো বা লিটারের হইতে পারে, কেজিতে হইতে পারে, ওইভাবে প্যাক সাইজগুলো ওরা কমন প্যাক সাইজগুলো এখানে মেনশন করে রাখবে যে 250 ml একটা আমরা এইভাবে দিতে পারি। গার্বেজ ডাটা না রাখলে ভালো হবে, যেহেতু আমরা ওদেরকে লাইভের সেট আপের জন্য প্রিপেয়ার করতেছি। ফিনিশড আইটেম হচ্ছে এইখানে আমরা একটা প্রোডাক্টের যদি এটার প্রোডাকশন করার পরে ওই প্রোডাক্টটা কোন প্যাক সাইজের, কোন কোম্পানি, ওই কোম্পানি কোন ব্র্যান্ডের, তারপরে এটা কোন প্রোডাক্ট সাবগ্রুপ, তারপরে হচ্ছে গ্রেড ক্যাটাগরি, এগুলো সব ওদের প্রোডাক্ট লিস্ট নিয়ে ওই অনুযায়ী ইস্যু করতে হবে। একটু নোট নিয়ে ওদের প্রোডাক্ট লিস্টগুলো নিতে হবে, ওদের কাস্টমার লিস্টগুলো এক্সেলে নিতে হবে। আমরা এগুলো সব এন্ট্রি করে দেবো। আজকে আমরা চাইবো ওদের প্রোডাক্ট লিস্ট, কাস্টমার লিস্ট, তারপরে কি ওয়াটার জন্য ইন্টারমিডিয়েট প্রোডাক্ট লিস্ট হচ্ছে ইন্টারমিডিয়েট, এটাকে এফজি বলে, র এফজি, এফজি না, এটা হচ্ছে আচ্ছা ইন্টারমিডিয়েট আইটেম বলি, এটা হচ্ছে অন প্রসেস। প্রোডাক্ট লিস্টের ভিতরে এগুলো সবগুলো আমাদেরকে আলাদা করে ইনভেন্টরি উইথ ইনভেন্টরি কোয়ান্টিটি, কাস্টমার লিস্ট, এগুলো সব এক্সেল শিট লাগবে, ঠিক আছে? কাস্টমার লিস্ট, সাপ্লায়ার্স লিস্ট, ইনভেন্টরি, আইটেমাইজ কোয়ান্টিটি, স্টক। আচ্ছা আমরা প্রোডাক্ট কাস্টমার ব্র্যান্ডস, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্ট বাই
ফিনিশড আইটেম বাই প্যাক সাইজ। হ্যাঁ 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 লিখে আমরা গ্রুপে মেসেজ দিয়ে দিব। এগুলো সবগুলো লিস্ট যেন আমাদেরকে পাঠায়, ঠিক আছে? কারণ আমরা আমাদের এখানে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো ওনাদের ডাটা না, মিক্স ডাটা। হ্যাঁ আচ্ছা, প্রোডাক্টের গ্রুপ, সাবগ্রুপ, গ্রেড, ক্যাটাগরি, প্রোডাক্ট টাইপ এগুলো আমরা সাজিয়ে দিব। হ্যাঁ, প্রোডাক্ট লিস্ট বাই 5 স্টেপস। এরপরে এটার আন্ডারে আমরা দিব র, ইন্টারমিডিয়েট, অন প্রসেস। এটাকে এক্সেলে আগে আমরা সুন্দর করে টাইপ করে দিব, ঠিক আছে? এরপরে সেলস রিপ্রেজেন্টেটিভস, এরপর হচ্ছে সেলস জোনস, কাস্টমার লিস্ট এখানে বাই জোন অ্যান্ড লোকেশন, ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, এরপরে আমরা পসে চলে যাই। ওরা দুইভাবে সেলস করতে পারে। একটা হচ্ছে অর্ডার এন্ট্রি করবে, অর্ডার এগেনস্টে প্রোডাক্টটাকে সেল করবে, ঠিক আছে? ওদের যে সেলস ইনভয়েস থাকে, সেলস ইনভয়েসটা নিতে হবে। সেলস ইনভয়েস, অর্ডার ইনভয়েস, অর্ডার রিসিপ্ট। এগুলো এতদিন চাওয়া হয়নি কেন? আমার মনে হয় যে আমরা এগুলো ফোকাসই করিনি, স্ট্রেঞ্জ। এগুলো সব সাজিয়ে দিতে হবে। সেলস অর্ডারে হচ্ছে কি একটা কাস্টমার, এটা যদি পিও থাকে পিও দিবে, মানে ওইটা অর্ডারের উপরে যে রিসিপ্টটা থাকে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা বসাই দিবে। এত তারিখে হচ্ছে পিও করা হয়েছে, ডেলিভারি করা হবে এত তারিখে, ডেলিভারি লোকেশন এটা হাতে লিখে দিবে। আর ডকুমেন্টটা যদি ওরা হয়তো মোবাইল দিয়ে ওটা ছবি তুলে আপলোডটা করে দিবে। আচ্ছা, ওয়াটার কেমিক্যালকে কি কোনো অ্যাপ দেওয়ার কথা ছিল? মোবাইল অ্যাপ, ওয়েব ভিউ মোবাইল অ্যাপ? আমরা তো সাধারণত কাস্টমারদেরকে ওটা অফার করতেছি। আচ্ছা, প্যাক সাইজ, ব্র্যান্ড, গ্রেড, ক্যাটাগরি, প্রোডাক্ট এভাবে সিলেক্ট করে করে এক একটা প্রোডাক্ট ওরা অ্যাড করে দেবে। এটা এইভাবে মাল্টি স্টেপ করার একটাই কারণ, এটা হচ্ছে ফিনিশ গুডস এখানে ডাইরেক্ট দেওয়া হয় না। এমন কোনো প্রোডাক্ট যেটা এখনও ফিনিশ গুডসে আসেনি, তখন ওরা এটাকে কিভাবে অ্যাড করবে, ওই যে প্রোডাক্টের যে ফিনিশ গুডসের যে শর্তগুলো আছে, প্যাক সাইজ, ব্র্যান্ড, গ্রেড, ক্যাটাগরি, প্রোডাক্ট দিয়ে তারপরে স্টক অ্যাভেলেবল থাকলেও নিবে, না থাকলেও নিবে, স্টক অ্যাভেলেবল কোয়ান্টিটিটা দেখাবে, এরপরে অ্যাড দিয়ে দেবে, ঠিক আছে? এরপরে সেলস অর্ডার এডিট। এখানে হচ্ছে কোন কাস্টমার, এটা কাদের কাস্টমার, এটা তো আমার কাছে পরিচিত লাগতেছে না কাস্টমারগুলো। আমার মনে হয় এটা কেমিক্যালস। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওগুলো ইউজ করে দিতে হবে। এরপরে কোনো কিছু এডিট করা লাগলে এখান থেকে এডিট করে নিতে পারবে। যদি ওরা এলসিতে কোনো কিছু সেলস করে তখন পিআই ক্রিয়েট করবে, আর এলসিতে সেলস না করলে পিআই নিয়ে কোনো হেডেক নাই। আবার পিআই থেকে আবার এলসি ক্রিয়েট হবে, এলসি ক্রিয়েট হওয়ার পরে এরপরে ওই অর্ডারের এগেনস্টে অর্ডার ডেলিভারি হবে, ঠিক আছে? অর্ডার ডেলিভারি এটা হচ্ছে একটা কাস্টমার হয়তো 5টা অর্ডার করছে 5টা ডেটে, ওই ডেট ধরে অর্ডারগুলো দেখাবে এবং ওই ডেট ধরে ওইগুলোকে ডেলিভারি করতে হবে। এগুলো অর্ডার ক্রিয়েট করলে এটা ইজিলি বোঝা যাবে এটা কীভাবে হচ্ছে। তো আমরা আপাতত ক্রিয়েট না করে আমরা ডাইরেক্ট এটা জাস্ট ওয়ান বাই ওয়ান আমরা রিভিউ করতেছি, যেন কাস্টমারকে আমরা দেখাতে পারি যে ফিচারগুলো কীভাবে কী করা আছে। এরপর হচ্ছে ডাইরেক্ট ইনভয়েসিং। এটা হচ্ছে কোনো অর্ডার কাটা হয় নাই, অথবা ওরা প্রিভিয়াস যে অর্ডারগুলো আছে
ওইগুলো ডাইরেক্ট ইনভয়েসিং করেই দেখাইতে হবে যখন অর্ডারগুলো ডেলিভারি হচ্ছে। মানে নতুন করে ধরেন আজকে থেকে সফটওয়্যার চালু হয়েছে, তাহলে আজকে থেকে ওরা অর্ডার কাটা শুরু করবে, আজকের ডেটের পরেরগুলো ওরা অর্ডার ডেলিভারি থেকে দেখাবে। আর হচ্ছে যেগুলো হচ্ছে কি প্রিভিয়াস ছিল অথবা যেগুলো ইনস্ট্যান্ট সেল, কাস্টমার এসে বললো যে আমারে 10 বস্তা সিমেন্ট দেন, ওরা দিয়ে দিল, হ্যাঁ, ওটা হচ্ছে ডাইরেক্ট ইনভয়েস। আর সেলস বিওকিউ এটা এখন দরকার নেই, ওরা হচ্ছে কি এখানে আইটেম ওয়াইজ কনজামশন সহ দেখাবে এবং কনজামশনটা ওরা এডিট করে দিতে পারবে, মানে একদম ডাইরেক্টলি র মেটেরিয়াল কনজামশনটা ওরা দেখিয়ে দিতে পারবে। হ্যাঁ, সো এখানে এটা ইম্পর্টেন্ট না, এখানে একটা ফিনিশ গুডসের পিছনে যেগুলো কনজামশন হচ্ছে অটোমেটিক চলে আসবে। তো ওরা হচ্ছে কি এখানে জাস্ট ফর শো ওরা যে সেলস এন্ট্রিটা এখানে করবে, এটা মাল্টিপল অপশন, এক এক কাস্টমার এক একভাবে চাইছে, আমরা ওইভাবে করে দিচ্ছি। সেলস রিটার্নটা হচ্ছে যখন সেলসটা রিটার্ন হবে এটা ঠিক করে নিতে হবে, সেলস রিটার্নটা যখন আসবে তখন সেলস রিটার্ন অপশন থেকে সেলস রিটার্ন করতে, এটা একটু নোট নেয় আপনার কারেকশনের জন্য। সেলস রিটার্নটা মাস্ট বি ফিক্সড, এটা হ্যাঁ সেলস রিটার্নটা ফিক্স করে নিতে হবে, ঠিক আছে, লিখছেন? আচ্ছা, এরপরে ক্লোজ রিওপেন POLLC, এটার মানে হচ্ছে কোনো একটা অর্ডার ও আর ডেলিভারি নিবে না, ঠিক আছে, তাহলে ওরা হচ্ছে কি ওটা ক্লোজ করে দিতে পারবে, অথবা প্রিভিয়াসলি ক্লোজ করা হয়েছে এটা আবার রিওপেন করা লাগতেছে, ও অনেকদিন বন্ধ রাখছিল এখন আবার চাচ্ছে ওই অর্ডারটা ফুলফিল করে নিতে, তখন গিয়ে এটা রিওপেন অপশন থেকে গিয়ে রিওপেন করে নিবে। রিওপেন করলে ওই ডেলিভারিটা আবার ওরা করতে পারবে, আর ক্লোজ করে দিলে ওইটা ডেলিভারি লিস্টে আর ওটা দেখাবে না। হ্যাঁ, এরপর হচ্ছে কালেকশন আন্ডারে সেলস কালেকশন। সেলস কালেকশন হচ্ছে এটা বিল টু বিল কালেকশন হয়, ইনভয়েসগুলো এবং মাল্টিপল ইনভয়েস, আপনার ইনভয়েস ওয়াইজ কালেকশন, যে আমি 5টা ইনভয়েস করছি, কোন কোন ইনভয়েসের এগেনস্টে আমাকে পে করতেছে। আবার ইনভয়েস 5টা সিলেক্ট করে পার্শিয়াল কালেকশনও দেখাতে পারবো। পার্শিয়াল কালেকশন 5টা ইনভয়েস নিয়ে ধরেন 500 টাকা হলো, কিন্তু পার্শিয়াল কালেকশন হচ্ছে দেখাচ্ছে 200 টাকা। একটা কথার কথা হলো যদি ওইভাবেও দেখে তাহলেও সমস্যা নেই, আর ইনভয়েস ওয়াইজ না দেখালে ওই ইনভয়েসটা পেন্ডিং থেকে যাবে, পরবর্তীতে ওই ইনভয়েসটা ফোর্সলি ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, ওদের আর যখন কাস্টমার থেকে অ্যাডভান্স নেবে তখন ইনভয়েস ওয়াইজ কালেকশনগুলো হবে না, অ্যাডভান্স হিসাবেই ওটা কালেকশন দেখাবে। হ্যাঁ বলেন, ওরা যেখানেই হোস্ট করুক আমরা ওইখানেই হোস্ট করে দেবো ওদের। হ্যাঁ, লোকাল সার্ভারেই দেওয়ার কথা ছিল, তাহলে ওদের সার্ভার অ্যাক্সেস ক্রেডেনশিয়ালস প্রথমেই দিতে হবে, সার্ভার অ্যাক্সেস ক্রেডেনশিয়ালস। আচ্ছা, তাহলে সেলস কালেকশনটা অনেকভাবে করা যায়, এবং সেলসের মোড অফ পেমেন্টটা ক্যাশ, ব্যাংক, আদার, ক্যাশ, চেক, আদার মানে হয়তো এটা ডাইরেক্ট একটা হেডের অ্যাগেনিস্টে দিয়ে দিচ্ছে, এটা একটা অ্যাডজাস্টমেন্টের মতো কিছু একটা। আর চেক হচ্ছে যে ব্যাংক কোন ব্যাংকে চেক দিছে, কত তারিখে চেক দিছে, চেক পাসিং ডেট কবে হবে, ঠিক আছে, তারপরে কাস্টোডিয়ান রেফারেন্স মানে কার কাছে চেকটা জমা থাকতেছে, তারপরে হচ্ছে অ্যাডভান্স কালেকশন অ্যামাউন্ট, এটা অ্যাডভান্স যেহেতু অ্যাডভান্স কালেকশন অ্যামাউন্ট, অ্যাডভান্স না হলে এখানে হচ্ছে কি ওই ইনভয়েসের যাবতীয় অ্যামাউন্টগুলো দেখাবে, ওই ইনভয়েসে ভ্যাট কত আসছে, ওটা পেয়েবল অ্যামাউন্ট কত, ওটা প্রিভিয়াস পেইড অ্যামাউন্ট কত, কারেন্ট ডিউ অ্যামাউন্ট কত, এটা টিডিএস অ্যামাউন্ট যদি ট্যাক্স যদি কেটে রাখে যদি কাস্টমার, এটা হচ্ছে এনবিআর এর কিছু রুলস আছে যে ট্যাক্সটা তুমি আগেই কেটে রাখো, এরকম কিছু রুলস আছে, ওই রুলস অনুযায়ী কেটে রাখলে টিডিএস অনুযায়ী টিডিএসটা এখান থেকেই কাটবে, ভ্যাট যদি কেটে রাখে ভ্যাট কেটে রাখবে। আর এরপরে কালেকশন মোডটা এটা চেকে নাকি ব্যাংকে নাকি ক্যাশে ওইভাবে করে দিয়ে দিবে। এরপরে হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের চেক, এরপরে চেক নাম্বার কত, চেকের নাম্বারটা বসাই দিবে, চেক ডেটটা কত, চেকের ডেটটা কত তারিখের বসাইছে, আর চেকটা পাসিং কত তারিখে করবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না না, এটা হচ্ছে কাস্টমারের চেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রিসিভ করতেছে, হ্যাঁ, এবং রিসিভটা কার কাছে আছে, তো এটা হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফিন্যান্স যে কোম্পানিগুলো আছে ওরা চেকগুলো ডিল করে,
ধরেন লিজিং কোম্পানিগুলো থেকে আপনি 1 কোটি টাকা লোন নিছেন, তারপরে কি হবে, ওই চেকটা ওরা ওইখান থেকে রিসিভ করবে, ঠিক আছে? তো চেকটা রিসিভ করবে। আর হচ্ছে যদি লিজিং কোম্পানি না আমার চেক কালেকশন করে 3 জন, হ্যাঁ, তাহলে ওই 3 জনের ভিতরে কে চেকটা কালেকশন করছে বা কার হাতে চেকটা আছে, হ্যাঁ। এরপরে ইনভয়েস ডিউ ডেট, চেক অ্যামাউন্ট, অ্যাডজাস্ট অ্যামাউন্ট। এটা হচ্ছে ইনভয়েস ডিউ ডেটটা, ডিউ অ্যামাউন্টটা কত হইলো টোটাল, ওটা আসলো এখানে, চেক অ্যামাউন্টটা এখানে দিয়ে দিল, ওই চেকে কত টাকা লিখে হয়েছে। আর অ্যাডজাস্ট অ্যামাউন্ট হচ্ছে যে এই ইনভয়েস যে 5টা আমি সিলেক্ট করলাম বা যেটাই দিলাম, অ্যাডজাস্ট অ্যামাউন্ট হচ্ছে এই ধরেন 5,001 টাকা আসছে, তাহলে 1 টাকাটা ও দিবে না, ঠিক আছে? এই চেকগুলো 1 টাকাটা অ্যাডজাস্ট করে দিবে। অ্যাকচুয়াল চেক অ্যামাউন্ট, হ্যাঁ হ্যাঁ, যেটা চেকে লিখে থাকবে। এরপর হচ্ছে কালেকশন নোট যদি থাকে, এখানে কোনো রিমার্ক থাকলে রিমার্কটা দেখাই দিবে, ওই রিমার্কটা ভাউচার সহ অন্যান্য সব জায়গায় হিট করবে, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ইনভয়েসের চাইতেও এখানে অনেকগুলো বিষয় যেগুলো ম্যাটার করে, হ্যাঁ। আমরা ইনভয়েসটাতে আবার একটু ব্যাক করি, ইনভয়েসটা আমি একটু আমার মনে হয় বলে দিলে ভালো হয়, হ্যাঁ। ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, কোন পিওর এগেনস্টে হচ্ছে পিও নাম্বার থাকলে দিবে, না থাকলে দিবে না। পিও ডেট, হ্যাঁ। অর্ডার নাম্বার, পারচেজ অর্ডার, মানে কাস্টমার যে অর্ডারটা দিছে ওই অর্ডারটা যদি এখানে থাকে, কারণ কাস্টমার নর্মালি হচ্ছে এনবিআর এর একটা রুলসও আছে, এই ধরনের কোম্পানিগুলো অর্ডার এগেনস্টে সাধারণত কি ডেলিভারি করবে বা, হ্যাঁ। তো ওই অর্ডারটা কত সেটা অর্ডার নাম্বার বসাবে, না থাকলে বসাবে না, যেহেতু ডাইরেক্ট ইনভয়েস এটা ম্যান্ডেটরি না। এরপরে কাস্টমার সিলেক্ট করবে ডেট অফ ডেলিভারি, যে আজকে এটা সেলটা হচ্ছে আজকে, কিন্তু ডেলিভারি হবে কালকে বা আগামী 1 সপ্তাহ পরে, ঠিক আছে? টাইম অফ ডেলিভারি, ডেলিভারিটা কখন ও চাচ্ছে, ঠিক আছে? হয়তো এটা রাতেও হইতে পারে, সকালেও হইতে পারে, ঠিক আছে? ওইটা টাইম দেখে টাইমটা ডেলিভারি করবে। ডেলিভারি পয়েন্ট, এই কাস্টমারের ধরেন 5টা অফিস আছে, কোন অফিসে এটা ডেলিভারি করবে, ঠিক আছে? ওইটা ভ্যাট চালান নাম্বার, এটার যে ভ্যাট চালানটা কাটা হচ্ছে, ভ্যাট চালান নাম্বারটা এখানে থাকলে বসাবে, না থাকলে বসাবে না। ভ্যাট চালান ডেট, যদি ভ্যাট চালান নাম্বার না থাকলে না বসে, তাহলে আর সমস্যা নেই, ভ্যাট চালান ডেটটা ম্যাটার করবে না। ট্রান্সপোর্ট টাইপ এর নাম্বার, ওটা হচ্ছে ধরেন ট্রাকে করে উঠেছে, ট্রাকের নাম্বার, অথবা এটা সিএনজি করে পাঠাইছে, সিএনজি লিখে সিএনজি নাম্বার এত বসাই দিবে, ঠিক আছে? এরপর হচ্ছে লিড, লিডটা হচ্ছে স্পেশালি এটা একটা রিমার্কের ঘর, যে আমি এই প্রোডাক্টের ভিতরে আমার এতটুকু কম দিচ্ছি বা বেশি দিচ্ছি, বা এই যে প্রোডাক্টের ভিতরে যে, হ্যাঁ, যে অ্যাকচুয়াল ওয়েটটা কম বেশি হতে পারে, এরকম কিছু একটা কন্ডিশন বা কিছু একটা বসাবে, হ্যাঁ। ডেলিভারি ফ্রম, ধরেন আপনার হচ্ছে কি 10টা গোডাউন আছে, তাহলে কোন গোডাউন থেকে এটা ডেলিভারিটা করতেছে, ঠিক আছে? এরপরে টোটাল অ্যামাউন্টে এখানে আইটেমটা সিলেক্ট করবে, ওই আইটেম অনুযায়ী অ্যাভেলেবল স্টক কত আছে, কোয়ান্টিটি কত, রেট কত, অ্যামাউন্ট কত, এগুলো বসাই দিবে, ফিল আপ করতে হবে, রাইট? ইনভয়েস ক্রিয়েট হবে। এখানে প্রোডাক্ট নেমে একটু লিখে রাখেন, আপনার প্রোডাক্ট নেমে সব প্রোডাক্টে নিয়ে নিতে হবে, এদের আলাদা কাস্টমার স্পেসিফিক প্রোডাক্ট না, না, এখানে হচ্ছে কাস্টমার এই আফিল পেপার মিলের যে প্রোডাক্টগুলো আছে শুধুমাত্র ওইগুলো আসতেছে, এখানে সব প্রোডাক্ট চলে আসবে, ঠিক আছে? কন্ডিশনটা তুলে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এরপরে হচ্ছে নাম্বার অফ কার্টন, ভ্যাট পার্সেন্ট, এসডি রেট, এসডি অ্যামাউন্ট, ধরেন এসডি যদি থাকে তাহলে এসডিটা দিবে এখানে, ঠিক আছে? না থাকলে দিবে না, এসডি অ্যামাউন্ট অটোমেটিক চলে আসবে। ভ্যাট পার্সেন্ট, কত পার্সেন্ট ভ্যাট কাটবে, ঠিক আছে? নাম্বার অফ কার্টন ব্যাগ, কত বস্তায় বা কত কার্টুনে বা কত কি, ওটা লিখে দিবে। ম্যানুফ্যাকচারিং ডেট, এটার ম্যানুফ্যাকচারিং ডেট কবে প্রোডাক্টের, এক্সপায়ারি ডেট, এই প্রোডাক্টের এক্সপায়ারি ডেট কবে, ঠিক আছে? আর ইনভয়েসিং কোম্পানি, সাধারণত কিছু কোম্পানি আছে ওদের হচ্ছে যে, হ্যাঁ, সিস্টার কনসার্ন থেকে, সিস্টার কনসার্ন থেকে ডেলিভারি করলে ওই প্যাডটা যে প্রিন্ট হবে ওই প্যাডের ভিতরেই ওই সিস্টার কনসার্নের নামটা থাকবে। অনেক সময় নন ভ্যাট ইনভয়েস করতে হয়, ঠিক আছে? নন ভ্যাট ইনভয়েসটা ওই সিস্টার কনসার্ন হোক বা যেটাই হোক, সেটা করে কি, নন ভ্যাটটা সাধারণত এনবিআর থেকে হাইড করার জন্য, কারণ ওই সেলসটা কোনোভাবে এনবিআরকে দেখানো যাবে না, বুঝছেন? এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, তো সেইগুলো হচ্ছে ওই সিস্টার কনসার্ন সিলেক্ট করে তারপরে দিয়ে দিবে ওই সিস্টার কনসার্নের এগেনস্টে সব জায়গায় ইনভয়েসটা প্রিন্টিংয়ের সময় ওইটা থেকে ডেলিভারি হবে। প্রিন্ট ইনভয়েস দিলে ইনভয়েস প্রিন্টের একটা প্রিভিউ চলে আসবে, ওটা প্রিন্ট করে নিতে পারবে। আর হচ্ছে নন ভ্যাট দিলে ওটার যে ভ্যাটটা, ভ্যাট লিস্ট যেটা রেডি হয়, ভ্যাট লিস্টে
এইটা আসবে না, সেলসটা আসবে না। সো দিস ইজ দি সেলস। অ্যান্ড হচ্ছে আমরা কালেকশনের ভিতরে একটু ফাস্ট ফরওয়ার্ডিং করি। এটা একটা ক্লিপ আমরা সেভ করে আমরা ইউটিউবে আপ দিব, এটা কাস্টমারকে আমরা পাঠাবো যে সেলস মডিউল। এরপরে কালেকশন এডিট, যে কোনো কালেকশন এডিট করার জন্য কালেকশন এডিট থেকে এসে কালেকশন এডিট করবে। কালেকশন অ্যাডজাস্টমেন্ট, কালেকশন অ্যাডজাস্ট করার জন্য যদি কোনো কিছু থাকে মানে ওই কালেকশনটার এগেনস্টে কোনো কিছু কোনো অ্যামাউন্ট অ্যাডজাস্ট করবে, সেইটা এখান থেকে দিবে। কালেকশন ফ্রম এলসি, এটা একটু কালেকশনের জন্য একটু লিখে নেন। কালেকশন ফ্রম এলসিতে এলসির এগেনস্টে যেটা ব্যাংকে কালেকশন হয় সেটা দেখাবে। আর চেক প্রসেসিং হচ্ছে একটা চেক বর্তমানে কোন অবস্থায় আছে, এটা কালেকশন চেক, ঠিক আছে। চেক ইন হ্যান্ড থেকে চেক ইন ব্যাংকে দিবে, চেক ইন ব্যাংক থেকে অ্যাপ্রুভ করবে, পাস করবে, অথবা এটা রিজেক্ট করবে, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে এখানে রিপোর্ট, যত ধরনের রিপোর্ট আছে প্রয়োজনীয় রিপোর্ট সব ধরনের রিপোর্টই আমাদের হয়। সেলস স্টেটমেন্ট, ম্যাচিউর বিল স্টেটমেন্ট, আউটস্ট্যান্ডিং বিল লিস্ট, সেলস বাই আইটেম, সেলস বাই ব্র্যান্ড, সেলস বাই প্যাক সাইজ সেলস সামারি, সেলস বাই আইটেম গ্রেড, আইটেম সেলস বাই মান্থ, ইয়ারলি সেলস বাই প্যাক সাইজ, বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্স এখানে হ্যাঁ স্টেটমেন্টগুলো রেডি হয়। যেটা লাগে কাস্টমারের এর বাইরে বা কাস্টমারকে এগুলো সবগুলো ভালো করে চেক করে যদি কোনো মডিফিকেশন লাগে ওগুলো দিতে বলতে হবে। অথবা কাস্টমারের যদি স্পেশাল কোনো রিপোর্ট যদি রিকমেন্ডেশনে থাকে যেটা ওরা প্রতিনিয়ত রেডি করে, ওইগুলো আমাদেরকে বললে ওইভাবে আমরা করে দিব। ইয়ারলি সেলস টু কাস্টমার, ইয়ারলি সেলস বাই গ্রেড অ্যান্ড কোম্পানি, কাস্টমার সেলস সামারি, customer sales details, PO by date range, PO items, pending delivery items, invoice by date range, invoice by payment status, search invoice, credit list, customer ledger, sales collection history। এখানে যে রিপোর্ট আছে এর মধ্যে হয়তো বা 5টা রিপোর্ট ওর প্রতিনিয়ত লাগবে, বাকি রিপোর্টগুলো হয়তো বছরে একবার দুবার হয়তো বা তার হ্যাঁ বিভিন্ন রিপোর্টের জন্য লাগবে। মানে এটা হচ্ছে 5-7টাই ইম্পর্টেন্ট সাধারণত রিপোর্টগুলো সাধারণত ম্যানেজমেন্ট চায়। আর বিওকিউ এটা বিল অফ কোয়ান্টিটিতে আইটেম ওয়াইজ প্রফিট বের করার জন্য, ঠিক আছে। এটা প্রোডাকশন করে টোটাল প্রসেসটা একেবারে র মেটেরিয়াল থেকে প্রোডাকশন করে প্রসেস করে সেলস দেখাতে গিয়ে বিওকিউ রিপোর্টটা রেডি হবে। ইনভয়েস ওয়াইজ প্রফিট হচ্ছে প্রতিটা ইনভয়েস ওয়াইজ আমার কত টাকা প্রফিট হয়েছে, তাহলে কাস্টমারকে যে আমি সেল করতেছি ওই সেলের এগেনস্টে কোন কাস্টমার থেকে কতটুকু আমার প্রফিট জেনারেট হচ্ছে আইটেম ওয়াইজ, ওটা আমি বের করবো। ফিফো সামারি, ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউটের সামারিটা, এটা ওনাদের লাগে না, এটা সাধারণত আমাদের লাগে, আমরা ওই জন্যই এটা রাখছি। তো তারপরেও ওনাদের যদি কোনো ইউজের প্রয়োজন হয় হয়তো ওনারা এটা ইউজ করতে পারে। সো দ্যাটস ইট ফর